সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং তাদের শিক্ষার ভিত্তি শক্ত করতে আমরা জীবনের অনেকটা সময় এবং অর্থ ব্যয় করি। ভরসা করে তাদের পাঠিয়ে দেই নামী শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কোচিং সেন্টারে, কারণ আমরা বিশ্বাস করি সেখানে তারা শুধু পড়াশোনাই নয়, জীবনের সঠিক দিক নির্দেশনাও পাবে। কিন্তু সেই পরিচিত ও নিরাপদ রুটিন থেকে যদি হঠাৎ কোনো সন্তান নিখোঁজ হয়ে যায়, তাহলে একটি পরিবারের পায়ের তলার মাটি মুহূর্তের মধ্যে সরে যায়। আর সেই নিখোঁজ হওয়ার ঘটনা যদি এমন কোনো মানুষের নাম জড়িয়ে পড়ে যাকে আমরা মন প্রাণ দিয়ে বিশ্বাস করি। স্বাগতম, আমি শাহিদ। আজকের ঘটনাটি এমন একটি নির্মম বাস্তবতাকে কেন্দ্র করে যা আমাদের বিশ্বাসের সীমা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। অতিরিক্ত অন্ধবিশ্বাস কিভাবে একটি সুন্দর ও গুছিয়ে থাকা পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে, এই ঘটনাই তার একটি জলজান্ত মর্মান্তিক উদাহরণ। তো যাই হোক, এবার চলুন প্রবেশ করা যাক আজকের মূল ঘটনায়। তারিখটা ছিল 30 অক্টোবর 2023, উত্তরপ্রদেশের শিল্পনগরী কানপুর শহরের একটি বহুতল অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে, যেখানে একজন মধ্যবয়সী নারী বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলেন। সন্ধ্যা 7টা পেরিয়ে গেছে, কিন্তু তার 16 বছর বয়সী ছেলে কুশাগ্রে তখনও কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরেনি। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো কোনো কারণে দেরি হচ্ছে, কিন্তু সময় যত এগোতে থাকে তার অস্থিরতাও বাড়তে থাকে। তাই তিনি ছেলের মোবাইলে ফোন করেন, কিন্তু ওপাশ থেকে ভেসে আসে একটি যান্ত্রিক কণ্ঠস্বর, আপনার কাঙ্ক্ষিত নম্বরটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। একবার নয়, বারবার ফোন করেও একই উত্তর পান তিনি। নিস্তব্ধ এই ঘরের ভিতরে মায়ের মন যেন কোনো অশুভ ঘটনার আগাম সংকেত পাচ্ছিল। এদিকে তিনি দ্রুত স্বামীর সঙ্গে যোগাযোগ করেন। সব কথা শোনার পর তার স্বামী শান্ত গলায় তাকে আশ্বস্ত করার চেষ্টা করেন। তিনি বলেন হয়তো কোষাগ্রে বন্ধুদের সঙ্গে কোথাও গেছে, কিন্তু মায়ের মন সেই যুক্তি মেনে নিতে পারছিল না। ঠিক সেই উৎকণ্ঠার মধ্যেই হঠাৎ ফ্ল্যাটের বাইরে বারান্দার মেঝেতে তাদের চোখ পড়ে, যেখানে একটি ভাঁজ করা খাম পড়েছিল। খামটি কে রেখে গেছে, কখন রেখে গেছে কিংবা কেন রেখে গেছে তার কিছুই তিনি জানতেন না। তবুও কৌতূহল আর একরাশ আশঙ্কা নিয়ে তিনি খামটি তুলে নেন। এরপর ধীরে ধীরে সেটি খুলে ভিতরের চিঠিটি পড়তে শুরু করেন। কিন্তু চিঠিতে লেখা কথাগুলো পড়া মাত্রই যেন তার চারপাশের পৃথিবী থমকে যেতে শুরু করলো। অত্যন্ত চতুরতার সঙ্গে সেই চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছিল যে 10ম শ্রেণীর ছাত্র কোষাগ্রে এখন তাদের জিম্মায় রয়েছে, অর্থাৎ তাকে অপহরণ করা হয়েছে। আর তাকে জীবিত অবস্থায় ফিরে পাওয়ার একমাত্র শর্ত ছিল নগদ 30 লক্ষ টাকা। তবে এখানেই শেষ নয়, চিঠিতে আরও একটি ভয়ঙ্কর হুমকি দেওয়া হয়েছিল। সেখানে লেখা হয়েছিল পুলিশ প্রশাসন কিংবা বাইরের কাউকে এই বিষয়ে একটি কথাও জানানো যাবে না। আর যদি তা করা হয় তাহলে কোষাগ্রের জীবনের সম্পূর্ণ দায় তার পরিবারের উপরেই বর্তাবে। চিঠির ভাষা পড়ে আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন কোষাগ্রের মা। তাই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি পুরো বিষয়টিকে তার স্বামীকে জানান। খবর পেয়ে বস্ত্র ব্যবসায়ী মনীষ কানোদিয়া দ্রুত বাড়ি ফিরে আসেন। এরপর তিনি লখনৌতে বসবাসকারী তার ভাই সুমিত কানোদিয়ার সঙ্গে যোগাযোগ শুরু করেন। পরিস্থিতির গুরুত্ব বুঝিয়ে যত দ্রুত সম্ভব কানপুরে চলে আসার অনুরোধ জানান। ফলে রাত 9টা থেকে 9:30টার মধ্যেই আত্মীয়রা সেখানে এসে পৌঁছে যায়। কিন্তু এত কিছুর পরেও সেই অদৃশ্য এবং চতুর অপরাধীদের সম্পর্কে কোনো সূত্র কারোর হাতে ছিল না। কে অপহরণ করেছে, কোথায় নিয়ে গেছে কিংবা কোষাগ্রে তখন কেমন অবস্থায় আছে, কোনো প্রশ্নের উত্তরই ছিল না। এবার এর আর কিছুক্ষণ পরেই লখনৌ থেকে কোষাগ্রের কাকা কানপুরের সেই অ্যাপার্টমেন্টে এসে পৌঁছান। ঘরের ভেতরে তখন এক চাপা আতঙ্ক আর থমথমে নীরবতা বিরাজ করছিল। এরপরে সবাই মিলে ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শুরু করেন। দীর্ঘ আলোচনার পর তারা সিদ্ধান্ত নেন তদন্তের প্রথম সূত্র খোঁজা উচিত নিজেদের অ্যাপার্টমেন্ট থেকে, কারণ অপহরণের চিঠি কিভাবে ফ্ল্যাটে এসে পৌঁছালো তার উত্তর হয়তো লুকিয়ে আছে এই ফ্ল্যাটের ভিতরে কোনো তথ্যের ভিতরে। ফলে তারা নিচে নেমে এসে গেটের সিকিউরিটি গার্ড অর্থাৎ দারোয়ানের সঙ্গে কথা বললেন। তারা জানতে চান চিঠি ভর্তি খামটি ফ্ল্যাটের ভিতরে ঠিক কিভাবে পৌঁছেছিল। প্রশ্ন শুনে দারোয়ান প্রথমে কিছুটা ইতস্তত করতে থাকে,
এরপরে সে জানায় কিছুক্ষণ আগে একটি যুবক স্কুটি নিয়ে গেটের সামনে এসে দাঁড়িয়েছিলেন। যুবকটির মুখের বেশিরভাগ অংশ ঢাকা ছিল, এছাড়াও সে চোখে চশমাও পরেছিল এবং তার হাতে ছিল ওই চিঠিটা। দারোয়ানের ভাষ্যমতে যুবকটি তাকে বলেছিল যে চিঠিটা খুবই জরুরি এবং এটি মনীষ কানাদিয়ার ফ্ল্যাটে পৌঁছে দিতে। তখন দারোয়ান তাকে নিজেই ভিতরে গিয়ে চিঠিটা দিয়ে আসতে বলে। এরপর সেই নির্দেশনা মেনে যুবকটি অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করে। কিছুক্ষণ পর সে ফ্ল্যাটের বারান্দার নিচে চিঠিটা রেখে আসে। তারপর কোনো রকম কোনো কথা না বলে নিঃশব্দে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তবে পুরো সময়টাতেই তার মুখ ঢাকা ছিল, ফলে দারোয়ান তার চেহারা স্পষ্টভাবে দেখতে পারেনি। দারোয়ানের এই বর্ণনা মনোযোগ দিয়ে শুনছিলেন পরিবারের সদস্যরা, কিন্তু কথা বলার সময় তারা একটি বিষয় লক্ষ্য করলেন। দারোয়ানের চোখে মুখে এক ধরনের অস্বস্তি স্পষ্টভাবে ফুটে উঠছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে হয়তো সব কথা খুলে বলছে না, অথবা এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানে যা সে বলতে দ্বিধা করছে। তবে সেই মুহূর্তে তার উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি না করে পরিবারটি অন্য বিষয় নিয়ে ভাবতে শুরু করে, কারণ তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কুশাগ্রের নিরাপত্তা। এদিকে অপহরণকারীরা চিঠিতে টাকা জোগাড় করার জন্য 2 থেকে 3 দিনের সময় বেঁধে দিয়েছিল। পরিবার বুঝতে পারছিল এই সময়টুকুই তাদের সবচেয়ে বড় সুযোগ। তাই তারা সিদ্ধান্ত নিলেন সময় নষ্ট না করে পরিস্থিতি সামলানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তবে সবকিছুই করতে হবে অত্যন্ত গোপনে। কোনো ধরনের হট্টগোল, শোরগোল কিংবা প্রকাশ্য তৎপরতা যেন অপহরণকারীদের সন্দেহের কারণ না হয়, সেদিকেও বিশেষ নজর রাখা হয়। অবশেষে অনেক চিন্তাভাবনার পর পরিবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় যে তারা সরাসরি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করবে, কারণ তারা বুঝতে পেরেছিল এতটা পরিকল্পিত এবং চতুর অপরাধীদের মোকাবেলা করা সাধারণ মানুষের পক্ষে সম্ভবই নয়। এরপরে পরিবারের সদস্যরা আর এক মুহূর্ত সময় নষ্ট করলেন না। তারা সরাসরি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেন। তবে পুরো বিষয়টি করা হলো অত্যন্ত গোপনে। লোকচক্ষুর আড়াল থেকে পুলিশকে সবকিছুই জানানো হয়, যাতে অপহরণকারীদের কাছে কোনো রকম কোনো খবর না পৌঁছায়। এরপর তারা কুশাগ্রের নিখোঁজ হওয়ার বিস্তারিত ঘটনা পুলিশের সামনে তুলে ধরে। সেই সঙ্গে 30 লক্ষ টাকার মুক্তিপণের চিঠির বিষয়টিও পুলিশকে জানানো হয়। বিশেষ করে পরিবারের সদস্যরা পুলিশের কাছে একটি বিষয় বারবার উল্লেখ করেন। তাদের দৃঢ় বিশ্বাস ছিল দারোয়ান কোনো না কোনো গুরুত্বপূর্ণ তথ্য তাদের থেকে গোপন করেছে। পরিবারের এই পর্যবেক্ষণটি অভিজ্ঞ পুলিশ কর্মকর্তাদের বিশেষভাবে ভাবিয়ে তোলে। ফলে তদন্তের শুরুতেই দারোয়ানের ভূমিকা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। এদিকে তদন্তের স্বার্থে পুলিশ কোনো ধরনের হইচই বা প্রকাশ্য তৎপরতা দেখায়নি, বরং সাধারণ পোশাক পরে তারা নিঃশব্দে সেই কানোডিয়া পরিবারের ফ্ল্যাটে এসে পৌঁছায়, যাতে বাইরে থেকে কেউ বুঝতে না পারে যে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। ফ্ল্যাটে পৌঁছেই তারা প্রথমে গেটের সেই সিকিউরিটি গার্ডকে আলাদা ঘরে নিয়ে যায়। এরপরে শুরু হয় বিস্তারিত জিজ্ঞাসাবাদ। জেরা চলাকালীন তাকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে কোনো তথ্য গোপন করা বা অপরাধীকে আড়াল করার চেষ্টা করা আইনগত গুরুতর অপরাধ, এবং এমন কিছু করলে তার নিজের জীবনও আইনের জটিলতায় পড়ে যেতে পারে। পুলিশের গভীর এবং আত্মবিশ্বাসী কথাবার্তার সামনে দারোয়ানের মানসিক দৃঢ়তা বেশিক্ষণ টিকে থাকল না। ধীরে ধীরে সে ভেঙে পড়তে শুরু করলো। অবশেষে সে স্বীকার করে যে এতক্ষণ সে একটি গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রেখেছিল। তবে সে দাবি করে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না তার, বরং অপরাধীর ভয় এবং অযথা আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই সে বিষয়টি কাউকে জানায়নি। এই কথা শোনার পর পুলিশ তাকে আশ্বস্ত করে, তারা জানায় সত্য বললে তার কোনো ধরনের কোনো ক্ষতিই হবে না। পুলিশের কাছ থেকে এই ভরসা পাওয়ার পর দারোয়ান অবশেষে আসল ঘটনাটি খুলে বলে। সে জানায় মুখ ঢাকা সেই যুবকটি যখন চিঠি পৌঁছে দেওয়ার জন্য তার ঘরের ভিতরে প্রবেশ করেছিল, তখন তার মনে কিছু একটা কৌতূহল এবং সন্দেহ তৈরি হয়। ফলে সে গেটের বাইরে দাঁড়িয়ে থাকা স্কুটির দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে সে একটি অস্বাভাবিক বিষয় লক্ষ্য করে। স্কুটির পিছনের নাম্বার প্লেট একটি কাপড় দিয়ে কৌশলে ঢাকা রয়েছে। শুধু তাই নয়, সামনের নাম্বার প্লেটটিও কালো রং বা টেপের মতো কিছু একটা ব্যবহার করে নাম্বারকে আলাদা করার চেষ্টা করা হয়েছে, অর্থাৎ নাম্বারকে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। এই দৃশ্য দেখে তার সন্দেহ আরও বেড়ে যায়,
কারণ সাধারণ কোনো নির্দোষ মানুষ নিজের গাড়ির নাম্বার প্লেট এভাবে লুকিয়ে রাখে না, এবং এই সাধারণ ধারণা থেকেই সে একটু সাহস করে। যুবকটি তখন ভবনের ভেতরে থাকায় সুযোগ বুঝে সেই স্কুটির পিছনের কাপড়টি সরিয়ে ফেলে। এরপর সে স্কুটির নাম্বারটি তার মোবাইল ফোনে লিখে নেয়। তখন হয়তো সে বুঝতে পারেনি এই ছোট্ট কাজটি পরে পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। দারোয়ানের মুখ থেকে এই তথ্য শুনে পুলিশ কর্মকর্তাদের চোখে মুখে এক পরিবর্তন দেখা যায়। এতক্ষণ পর্যন্ত তারা অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছিলেন, কিন্তু হঠাৎ করেই যেন সামনে একটি গুরুত্বপূর্ণ পথ খুলে গেল। কারণ পুরো মামলায় এটিই ছিল প্রথম বাস্তব এবং যাচাইযোগ্য সূত্র। ফলে পুলিশ আর কোনো সময় নষ্ট করল না। তারা দ্রুত দারোয়ানের কাছ থেকে স্কুটির সেই নাম্বারটি সংগ্রহ করে পরবর্তী তদন্তের প্রস্তুতি নিতে শুরু করলো। সিকিউরিটি গার্ডের নাম্বারটি হাতে পাওয়ার পর পুলিশ তারা সঙ্গে সঙ্গে নিজেদের ডিজিটাল ডেটাবেজে নাম্বারটি যাচাই করতে শুরু করে। তদন্তের পুরো প্রক্রিয়াটি চলছিল অত্যন্ত গোপনে। কোনো রকম কোনো শোরগোল বা প্রকাশ্য তৎপরতা ছাড়াই একের পর এক তথ্য সংগ্রহ করা হচ্ছিল। অবশেষে আরটিও রেকর্ড থেকে স্কুটির মালিকের নাম ও ঠিকানা বের করা হলো। কিন্তু সেই তথ্য সামনে আসতে তদন্তকারীদের পাশাপাশি কুশাগ্রের পরিবারের সদস্যরাও হতবাক হয়ে যান। কারণ তাদের সামনে যে নামটি ভেসে উঠছিল সেটি কোনো অপরিচিত ব্যক্তি বা দাগি অপরাধী ছিল না। স্কুটির মালিক ছিলেন রচিতা ভাটস, আর এই রচিতা ভাটসে ছিলেন কুশাগ্রের পুরনো প্রাইভেট টিউটর। এই তথ্য সামনে আসার পর পুরো ঘটনায় যেন নতুন মোড় নিতে শুরু করে। গত 2 বছর ধরে রচিতা কানোডিয়া পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তিনি প্রায় তাদের বাড়িতে যাতায়াত করতেন। তার নম্র ব্যবহার এবং ভদ্র আচরণের কারণে পরিবারের সবাই তাকে খুব বিশ্বাস করতেন। শুধু বিশ্বাসই নয়, অনেকেই তাকে নিজের মেয়ের মতো স্নেহ করতেন। তাই এমন একজন পরিচিত ও বিশ্বস্ত মানুষের স্কুটি অপহরণের ঘটনায় ব্যবহৃত হয়েছে, এই বিষয়টি কুশাগ্রের বাবা মায়ের কাছে প্রায় অবিশ্বাস্য বলে মনে হচ্ছিল। তবে পুলিশ আবেগের জায়গায় না গিয়ে তথ্য ও প্রমাণের ভিত্তিতে এগোতে থাকে, কারণ তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কুশাগ্রের নিরাপত্তা। তাই প্রতিটি পদক্ষেপ নেওয়া হচ্ছিল অত্যন্ত সতর্কতার সঙ্গে। এরপর পুলিশ সাধারণ পোশাকে রচিতা ভাটসের বাড়িতে গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে শুরু হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ। এবং তার কাছে যখন ওই স্কুটির ব্যাপারে জানতে চাওয়া হয়, সে জানায় স্কুটি তার নিজের হলেও কয়েকদিন ধরে সেটি তার কাছে নেই। তার দাবি অনুযায়ী স্কুটি ব্যবহার করছিল তার বয়ফ্রেন্ড প্রভাত শুক্লা, আর প্রভাত ওমনগর এলাকায় বসবাস করে। রচিতার এই বক্তব্যের পর তদন্তের কেন্দ্রবিন্দুতে চলে আসে প্রভাত শুক্লার নাম। এদিকে পুলিশ বুঝতে পারছিল অপহরণকারীরা যদি পুলিশের সক্রিয়তার কোনো আভাস পেয়ে যায় তাহলে কুশাগ্রের জীবন আরও ঝুঁকির মধ্যে পড়তে পারে। তাই তারা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে পরবর্তী পরিকল্পনা তৈরি করতে শুরু করে। এই পরিকল্পনায় কানোডিয়ার পরিবারের কয়েকজন ঘনিষ্ঠ সদস্যরাও অংশ নেন। প্রথমে তারা একেবারে সাধারণ মানুষের মতো আচরণ করে ওমনগরে প্রভাতের বাড়িতে যান। সেখানে গিয়ে খুব স্বাভাবিকভাবে রচিতার স্কুটির বিষয়ে জানতে চান। আর তখনই তারা দেখতে পান স্কুটি সত্যিই প্রভাতের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। আর এই দৃশ্যটাই তদন্তকারীদের সন্দেহ আরও শক্তিশালী করে দেয়। তবে তারপরেও কেউ নিজেদের মনে থাকা সন্দেহ প্রকাশ করেননি। পরিবারের সদস্যরা অসাধারণ ধৈর্যের পরিচয় দেন। এরপর তারা প্রভাতকে জানান যে কোষাগ্রেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তারা আরও বলেন পরিচিত মানুষ হিসাবে সে যেন তাদের সঙ্গে থানায় গিয়ে এই নিখোঁজ ডায়েরি করতে সাহায্য করে। পুরো বিষয়টি এমনভাবে বলা হয়েছিল যে প্রভাত কোনো অস্বাভাবিকতা বুঝতে পারেননি। মানবিকতার খাতিরে কোষাগ্রেকে খুঁজে বের করার কথা বলে তাকে সঙ্গে যেতে রাজি করানো হয়। এরপরে অত্যন্ত কৌশলের সঙ্গে প্রভাতকে পরিবারের সেই গাড়িতে তোলা হয় যাতে সে সন্দেহ না করে। কিন্তু তখনও প্রভাত কিংবা রচিতা কেউ বুঝতেই পারেনি যে তদন্তের জাল ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। তারা কল্পনাও করতে পারেনি যে তাদের তৈরি করা পরিকল্পনা এত দ্রুত উল্টে তাদের উপরে এসে পড়বে। অবশেষে কোনো বল প্রয়োগ, হট্টগোল বা প্রকাশ্য নাটকীয়তা ছাড়াই প্রভাত শুক্লাকে সম্পূর্ণ গোপনে থানায় নিয়ে আসা হয়। আর সেখান থেকেই শুরু হতে চলেছিল এই রহস্যময় অপহরণ কাণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসাবাদ। থানার বদ্ধ ঘরে তখন মুখোমুখি বসে আছেন পুলিশের অভিজ্ঞ তদন্তকারীরা এবং মূল সন্দেহভাজন প্রভাত শুক্লা।
পুলিশ যখন সরাসরি রচিতার সেই স্কুটি এবং অপহরণের চিঠি নিয়ে প্রভাতকে জেরা শুরু করে, তখন সে বিন্দুমাত্র বিচলিত হয়নি, বরং অত্যন্ত শান্ত এবং আত্মবিশ্বাসী গলায় পুরো বিষয়টি অস্বীকার করতে থাকে। সে জোর দিয়ে দাবি করে যে সিকিউরিটি গার্ড যে স্কুটির নাম্বার বলেছে তার সঙ্গে তার স্কুটির কোনো সম্পর্কই নেই, কারণ স্কুটির নাম্বারটি নাকি সম্পূর্ণ আলাদা। শুধুমাত্র অস্বীকার করেই সে থেমে থাকেনি। প্রভাতের এই অস্বাভাবিক আত্মবিশ্বাস পুলিশ কর্মকর্তাদের দৃষ্টি এড়িয়ে যায়নি, তবে তারা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেননি। প্রথমে তারা নিজেদের ডিজিটাল সিস্টেমে প্রভাতের দাবি করা সেই নাম্বারটি দিয়ে অনুসন্ধান চালায়। এরপর সেই নাম্বারটি যাচাই করা হয়, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় সেই নাম্বারে কোনো বৈধ গাড়ির অস্তিত্বই নেই। অর্থাৎ প্রভাত যে নাম্বারটি বলেছিল সেটি সরকারি রেকর্ডেই ছিল না। তখন পুলিশ বুঝতে পারে এখানে কিছু একটা ইচ্ছাকৃতভাবে লুকানো হচ্ছে। ফলে তারা আর সময় নষ্ট না করে সরাসরি নিচে নেমে স্কুটির নাম্বার প্লেটটি খুঁটিয়ে পরীক্ষা করতে শুরু করে। তদন্তে দেখা যায় স্কুটির আসল নাম্বার ছিল UP78FD, কিন্তু অত্যন্ত নিখুঁতভাবে নাম্বার প্লেটের ইংরেজি F অক্ষরটির উপরে কালো রঙের টেপ লাগানো হয়েছিল। ফলে সেটি দেখতে ই অক্ষরের মতোই লাগছিল। আর সেই কারণেই আসল নাম্বার UP78FD বদলে গিয়ে UP78ED বলে মনে হচ্ছিল। এই কৌশল ব্যবহার করেই প্রভাত পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। এখানে অনেকের মনে একটি প্রশ্ন আসতে পারে, প্রভাত ঠিক কখন এই নাম্বার প্লেট পরিবর্তন করার সুযোগ পেয়েছিল? আসলে এর উত্তরটাও তদন্তের সময় সামনে আসে। পুলিশ যখন প্রথম সাধারণ পোশাকে রচিতা ভাটসের বাড়িতে গিয়ে স্কুটির বিষয়ে খোঁজ খবর নিচ্ছিল, তার পরপরই রচিতা গোপনে প্রভাতকে ফোন করে সতর্ক করে দেয়। সে জানায় যে পুলিশ কোষাগারের নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের স্কুটির খোঁজ করছে। এরপর পুলিশ রচিতার বাড়ি থেকে বের হয়ে ওমনগরে প্রভাতের বাড়ির দিকে রওনা দেয়। এই দুই ঘটনার মধ্যবর্তী অল্প সময়ের সুযোগটাই কাজে লাগিয়েছিল প্রভাত। খুব দ্রুততার সঙ্গে সেই স্কুটির নাম্বার প্লেটে কালো টেপ লাগিয়ে অক্ষরটি পরিবর্তন করে ফেলে। তার ধারণা ছিল নাম্বার প্লেটের এই সামান্য পরিবর্তন হয়তো তাকে পুলিশের চোখ এড়িয়ে যেতে সাহায্য করবে, কিন্তু বাস্তবে ঠিক তার উল্টোটা ঘটেছিল। কারণ নাম্বার প্লেটের এই কারসাজি ধরা পড়ার পর তার বিরুদ্ধে সন্দেহ আরও গভীর হয়ে যায়। তদন্তকারীরা তখন নিশ্চিত হয়ে যান যে শান্ত এবং স্বাভাবিক দেখানোর আড়ালে একটি অন্য সত্য লুকিয়ে আছে। ফলে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে প্রভাত শুক্লা এবং রচিতা ভাটসকে দুটি আলাদা ঘরে নিয়ে যাওয়া হয়। অভিজ্ঞ পুলিশ কর্মকর্তারা রচিতাকে একের পর এক নানামুখী প্রশ্ন করতে থাকেন। এদিকে নাম্বার প্লেটের জালিয়াতির প্রমাণ ইতিমধ্যেই পুলিশের হাতে চলে এসেছে। অন্যদিকে কোষাগারের নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে তাদের স্কুটির সরাসরি সংযোগও সামনে এসেছে। সব মিলিয়ে রচিতার ওপরে প্রচণ্ড মানসিক চাপ তৈরি হতে থাকে। প্রথমে সে নিজেকে সামলে রাখার চেষ্টা করলেও ধীরে ধীরে তার মানসিক দৃঢ়তা কমে যেতে থাকে। অবশেষে একসময় রচিতা ভাটসের মানসিক প্রতিরোধ সম্পূর্ণ ভেঙে পড়ে, আর তার পরপরই পুলিশের সামনেই সেই লুকিয়ে রাখা সত্যটা স্বীকার করে নেয়। রচিতা স্পষ্ট জানায় যে কানোডিয়া পরিবারের বিশ্বাসকে পুঁজি করেই এই অপহরণের পরিকল্পনা করা হয়েছিল, আর কোষাগ্রেকে অপহরণ করার পুরো মাস্টার প্ল্যানটি সে এবং প্রভাত শুক্লা মিলে একসঙ্গেই তৈরি করেছিল। রচিতা ভাটসের এই স্বীকারোক্তির পর পুলিশের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জরুরি প্রশ্ন হয়ে দাঁড়ায়, 16 বছর বয়সী কোষাগ্রে এখন কোথায়? সে কি এখনো জীবিত আছে নাকি তার সঙ্গে ভয়াবহ কিছু হয়েছে? তদন্তকারী কর্মকর্তারা তখন প্রভাত শুক্লাকে আরও কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। প্রভাত স্বীকার করে যে কোষাগ্রে তার ওমনগরের বাড়িতেই রয়েছে। এই তথ্য পাওয়ার পর পুলিশ আর এক মুহূর্ত সময় নষ্ট করেনি। কোষাগ্রেকে জীবিত উদ্ধারের শেষ আশা সামনে রেখে তদন্তকারী দল দ্রুত ওমনগরের সেই বাড়ির দিকে রওনা হয়। পুলিশের সঙ্গে ছিলেন কানোডিয়া পরিবারের কয়েকজন সদস্য, এবং এর কিছু সময়ের মধ্যেই পুলিশ প্রভাতের বাড়িতে পৌঁছে যায়। এরপর শুরু হয় পুরো বাড়ি জুড়ে তল্লাশি। ঘরের পর ঘর খুঁজে দেখা হচ্ছিল। ঠিক তখনই তদন্তকারীদের নজর আসে বাড়ির এক কোণে থাকা একটি অন্ধকার স্টোর রুমে। ঘরটির দরজা বাইরে থেকে বন্ধ ছিল, আর এই বিষয়টি পুলিশের সন্দেহকে আরও বাড়িয়ে দেয়। ফলে তারা দ্রুত সেই স্টোর রুমের সামনের দিকে এগিয়ে যায়। এরপর ভারী দরজাটি খুলে ভেতরে প্রবেশ করে, কিন্তু দরজা খোলার পর যে দৃশ্য সামনে আসে তা সেখানে উপস্থিত প্রতিটা মানুষকে রীতিমতো স্তব্ধ করে দেয়। মেঝের উপরে নিথর অবস্থায় পড়েছিল 10ম শ্রেণীর ছাত্র কোষাগ্রে।
তার 2 হাত এবং 2 পা শক্ত দড়ি দিয়ে বাঁধা ছিল। দেখলেই বোঝা যাচ্ছিল তাকে অত্যন্ত নির্মমভাবে আটকে রাখা হয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি ছিল অন্য। সেটি কোনো অজ্ঞান বা অসুস্থ অবস্থায় পড়ে থাকা কিশোরের শরীর ছিল না। শরীরের নিথরতা এবং চারপাশের পরিস্থিতি অনেক কিছুই বলে দিচ্ছিল। ঠান্ডা হয়ে যাওয়া দেহ এবং গলার চারপাশে থাকা গভীর কালচে দাগ স্পষ্ট ইঙ্গিত দিচ্ছিল যে কুশাগ্রে আর বেঁচে নেই। অপরাধীরা তার জীবন কেড়ে নিয়েছিল। এই সত্য সামনে আসতেই পুরো পরিবেশ শোকে স্তব্ধ হয়ে যায়। নিজেদের সন্তানের নিথর দেহ দেখে কানোডিয়া পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে। কিন্তু এই চরম শোকের মধ্যেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তদন্তকারীদের ভাবিয়ে তুলতে শুরু করে। আর এই একই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে কুশাগ্রের পরিবারের মনেও। যদি এই পুরো ঘটনার উদ্দেশ্য শুধু 30 লক্ষ টাকা মুক্তিপণ আদায় করা হয়ে থাকে, তাহলে কুশাগ্রেকে জীবিত রেখেও তো সেই টাকা আদায় করার চেষ্টা করা যেত। অপহরণকারীরা চাইলে তাকে ব্যবহার করে আরও চাপ সৃষ্টি করতে পারত। তাহলে মুক্তিপণের চিঠি পরিবারের হাতে পৌঁছানোর আগেই কেন তাকে হত্যা করা হলো? এই প্রশ্নটাই পুলিশ এবং কুশাগ্রের পরিবারের কাছে সম্পূর্ণ অজানা ছিল। কারণ এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর এবং অন্ধকার কোনো সত্য। এরপর তদন্তকারী কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখে প্রভাত শুক্লা ধীরে ধীরে পুরো ঘটনার পরিকল্পনা খুলে বলতে শুরু করে। একের পর এক সব তথ্য সামনে আসতে থাকে। আর সেই সব তথ্যগুলো শুনে স্পষ্ট হয়ে যায় এই অপহরণ কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং এটি ছিল আগে থেকেই পরিকল্পনা করে সাজানো একটি ভয়ঙ্কর চক্রান্ত। প্রভাত জানায় 30 অক্টোবর 2023 সালের সেই বিকালে কোষাগ্রে কোচিং সেন্টার থেকে বের হয়ে নিজের স্কুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিল। কিন্তু সেই সময় প্রভাত আগে থেকেই ওমনগরের একটি রাস্তায় অপেক্ষা করছিল। সে জানতো এই পথ দিয়েই কোষাগ্রে বাড়ি ফিরবে। এদিকে কোষাগ্রেও প্রভাতকে খুব ভালোভাবেই চিনত। রচিতার মাধ্যমে তার সঙ্গে তার আগেই পরিচয় হয়েছিল। শুধু পরিচয় নয়, সে প্রভাতকে বিশ্বাসও করত। ফলে রাস্তায় পরিচিত একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে কোষাগ্রে নিজেই স্কুটি থামায়। আর প্রভাত তখন অত্যন্ত স্বাভাবিকভাবে কোষাগ্রের সঙ্গে কথা বলে। এরপরে সে নিজেকে নিজের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তার কাছে একটা লিফট চায়। কিন্তু সে বুঝতেই পারেনি যে তাকে ধীরে ধীরে একটি ভয়ঙ্কর ফাঁদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এরপরে সেই কথা মতো কোষাগ্রে প্রভাতকে তার স্কুটিতে তুলে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এবং বাড়ির সামনে পৌঁছানোর পর প্রভাত আরও এক ধাপ অভিনয় করে। সে সৌজন্য দেখিয়ে কোষাগ্রেকে ঘরের ভিতরে আসার আমন্ত্রণ জানায়। ঠান্ডা পানীয় বা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার প্রস্তাব দেয়। পরিচিত মানুষের প্রতি বিশ্বাস থাকায় কোষাগ্রে এতে কোনো অস্বাভাবিকতা খুঁজে পায়নি। ফলে সে নির্ধারিত ঘরের ভিতরে প্রবেশ করে। তদন্তে উঠে আসে ঘরের ভিতরে ঢোকার পর কোষাগ্রেকে জোরপূর্বক আটকে রাখা হয়। তার হাত পা শক্ত দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয় যাতে সে পালাতে বা প্রতিরোধ করতে না পারে। আর এই পুরো ঘটনায় প্রভাত একা ছিল না। তদন্তে আরও একটি নাম সামনে আসে, আর সে ছিল প্রভাতের ঘনিষ্ঠ বন্ধু আরজান ওরফে শিবা গুপ্তা। পুলিশের তদন্ত অনুযায়ী কোষাগ্রেকে আটকে রাখার সময় আরজানও সেখানে উপস্থিত ছিল। এবং সেই চিঠিটা, অর্থাৎ যে চিঠিটা তার বাড়িতে পাওয়া গিয়েছিল, সেই চিঠিটা ওই আরজানই স্কুটি চালিয়ে কানোডিয়ার পরিবারের বাড়িতে নিয়ে যায়। এরপর সেই চিঠিটা বারান্দায় ফেলে সেখান থেকে চলে আসে। কিন্তু এত কিছুর পরেও একটি প্রশ্নের উত্তর তখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। যদি তাদের মূল উদ্দেশ্য টাকা আদায় করা হয়ে থাকে, তাহলে তারা কোষাগ্রেকে কেন জীবিত রাখল না? কেন তারা মুক্তিপণের টাকার জন্য অপেক্ষা করল না? কেন শুরুতেই এমন ভয়াবহ সিদ্ধান্ত নেওয়া হলো? এই প্রশ্নের উত্তরেই পরে তদন্তের সবচেয়ে অন্ধকার দিক সামনে নিয়ে আসে। জেরার একেবারে শেষ পর্যায়ে এসে প্রভাত এই বিষয় নিয়ে মুখ খোলে। সে জানায় তাদের মূল উদ্দেশ্য সত্যি টাকা আদায় করা ছিল, কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের সময় তারা একটি বড় সমস্যার কথা বুঝতে পারে। কারণ কোষাগ্রে রচিতা এবং প্রভাত এই দুইজনকেই খুব ভালোভাবে চিনত। শুধু তাই নয়, সে প্রভাতের বাড়িটিও দেখে ফেলেছিল। অর্থাৎ তাকে যদি পরে ছেড়ে দেওয়া হতো, তাহলে সে খুব সহজেই পরিবারের সদস্যের এবং পুলিশকে সবকিছুই জানিয়ে দিতে পারত। তাদের নাম, পরিচয় এবং অবস্থান সব প্রকাশ হয়ে যেত। আর এই কারণেই তারা নিজেদের পরিচয় গোপন রাখতে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। তাদের লক্ষ্য ছিল মুক্তিপণের টাকা আদায় করা, কিন্তু একই সঙ্গে তারা চেয়েছিল এমন একটি সাক্ষী তো জীবিত না থাক যে তাদের পরিচয় প্রকাশ করতে পারে। অর্থাৎ কানোডিয়ায় পরিবারের হাতে মুক্তিপণের চিঠি পৌঁছানোর অনেক আগেই
কুশাগ্রের জীবনের ইতি টেনে দেওয়া হয়েছিল। এই সব তথ্য প্রমাণ হাতে পাওয়ার পর পুলিশ দ্রুত মামলার 650 পৃষ্ঠার একটি বিশাল চার্জশিট আদালতে পেশ করে। 14 জন সাক্ষীর জবানবন্দি এবং অপরাধের নৃশংসতা বিবেচনা করে আদালত এই মামলার রায়ও ঘোষণা করে। যদিও কুশাগ্রের পরিবার অপরাধীদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছিল এবং সেই দাবিতে অনড় ছিল, তবে আদালত সমস্ত আইনি ধরা ও প্রমাণ খুঁটিয়ে পর্যালোচনা করার পর মূল অভিযুক্ত প্রভাত শুক্লা, রচিতা ভাটস এবং তাদের সহযোগী আরজান গুপ্তা এই 3 জনকেই দোষী সাব্যস্ত করে এবং আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করে। প্রিয় দর্শক, যে শিক্ষককে সমাজ এবং পিতামাতার সমতুল্য মর্যাদা দেয়, সেই শিক্ষকের হাত যখন লোভের কারণে কোনো নিষ্পাপ ছাত্রের রক্তে রঞ্জিত হয়, তখন পুরো সমাজ ব্যবস্থার উপরে একটি বড় প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যায়। এই ধরনের অপরাধী মানসিকতার শিক্ষকদের বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন এবং কাউকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নেবেন।